আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, মানবিক জ্ঞানের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আমরা আজ ইতিহাস দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বলশেভিক বিপ্লবের একটি সলভ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা এখানে অনেকগুলো এমসিকিউ কোশ্চেন থেকে বাছাই করে মাত্র 32টি কোশ্চেন নিয়েছি, যেগুলো পরীক্ষায় আসার মতো। ইনশাল্লাহ এই কোশ্চেনগুলো থেকে পরীক্ষায় শতভাগ কমন পড়বে, এই নিশ্চয়তা আমরা দিতে পারি। তাহলে আসো আমরা আজকের অধ্যায়টি আলোচনা করি। প্রথম কোশ্চেনটি দেওয়া আছে, রাশিয়ার অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল? কোশ্চেনটি লেখা একটু ভুল আছে। রাশিয়ার অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল? তো রুশ বিপ্লবের পূর্বে বা বলশেভিক বিপ্লবের পূর্বে রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল ছিল কৃষির উপরে। রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল ছিল কৃষির উপরে। তাহলে উত্তর হলো ডি নাম্বার। পরবর্তী কোশ্চেনে আমরা আসি। ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? ডাস ক্যাপিটাল এটি হলো কার্ল মার্কসের লেখা একটি গ্রন্থ। কার্ল মার্কস এই গ্রন্থটি তিনি লিখেছিলেন 1865 সালে। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, তাহলে এই গ্রন্থের লেখককে কার্ল মার্কস। পরবর্তী কোশ্চেন হলো, রুশ বিপ্লবের অপর নাম কি? রুশ বিপ্লবের অপর নাম অপশনে দেওয়া আছে গণতান্ত্রিক বিপ্লব, প্রজাতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, ধনতান্ত্রিক বিপ্লব। আসলে রুশ বিপ্লবের অপর নাম হলো সমাজতান্ত্রিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব। পরের কোশ্চেন, 1917 সালে সংঘটিত বিপ্লবটি পরিচিত কি নাম? 1917 সালে যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটির নাম রুশ বিপ্লব। আচ্ছা, এই রুশ বিপ্লবের আরো অনেকগুলো নাম আছে। অক্টোবর বিপ্লব রুশ বিপ্লবেরই একটি নাম, বলশেভিক বিপ্লব এটাও রুশ বিপ্লবেরই একটি নাম। তাহলে রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব, বলশেভিক বিপ্লব এই তিনটাই রুশ বিপ্লবের নাম। তাহলে অ্যান্সার হবে উপরের সবগুলো। ডি নাম্বারটি হলো অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আসা যাক। ডুমা বলতে কি বোঝায় বা ডুমা কোনটিকে বলে? রাজার বাসস্থান, বিচারালয়, আইনসভা, পররাষ্ট্র মন্ত্রণালয়। আসলে রাশিয়ার যে আইনসভা আছে, রাশিয়ার আইনসভাকে বলে ডুমা। রাশিয়ার আইনসভার নাম হলো ডুমা। রাশিয়ার আইনসভার দ্বিকক্ষ বিশিষ্ট। রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নামে রাজনৈতিক দল গঠিত হয় কত সালে? সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি 1742 সালে রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। পরবর্তী কোশ্চেন, মেনশেভিক বলতে নিচের কোনটিকে বোঝায়? মেনশেভিক মানে হলো সংখ্যালঘিষ্ঠ। মেনশেভিক বলতে বোঝায় সংখ্যালঘিষ্ঠ। তারপরে পরবর্তী কোশ্চেনে আসি, বলশেভিক শব্দটির অর্থ কি? বলশেভিক বলতে বোঝায় সংখ্যাগরিষ্ঠ, যারা সংখ্যায় বেশি। তাহলে মেনশেভিক মানে সংখ্যা লঘিষ্ঠ বা সংখ্যায় কম, আর বলশেভিক মানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যায় বেশি। পরবর্তী, সোভিয়েত বলতে কি বোঝায়? মানে একটি রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, কোনো দেশের নাম, কোনো প্রশাসনিক ইনস্টিটিউট, স্বশাসিত পরিষদ। আসলে সোভিয়েত বলতে স্বশাসিত পরিষদ বোঝায়। সোভিয়েত বলতে বোঝায় স্বশাসিত পরিষদ। তোমরা অনেকেই হয়তো এটাকে একটি দেশের নাম এটা দিয়ে আসবে। সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত কোনো দেশের নাম ছিল না, দেশের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। শুধু সোভিয়েত যে শব্দটা, এই শব্দটার অর্থ কি? স্বশাসিত পরিষদ, মনে রাখতে হবে। তারপরের কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন আছে, রাশিয়ায় কত সালে ভূমিদাস প্রথা রহিত করা হয়? রাশিয়ায় কত সালে ভূমিদাস প্রথা রহিত করা হয়? ভূমিদাস প্রথা রহিত করা হয় 1861 সালে। রাশিয়ায় ভূমিদাস প্রথা রহিত করা হয় 1861 সালে। পরবর্তী কোশ্চেনে আসি আমরা। পরবর্তী কোশ্চেন হলো 11 নম্বর। সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি হয় মার্ক্সীয় তত্ত্বের ভিত্তিতে, ট্রুম্যানের নেতৃত্বে, স্টালিনের পৃষ্ঠপোষকতায়, পুঁজিবাদী অর্থনীতির দ্বারা। আসলে সোভিয়েত ইউনিয়ন সৃষ্টি হয়েছিল মার্ক্স যে রাজনৈতিক তত্ত্ব প্রদান করেছিলেন সমাজতন্ত্রের, সেই তত্ত্বের ভিত্তিতে। তাহলে সঠিক উত্তর এ নাম্বার, কার্ল মার্ক্সের মার্ক্সীয় তত্ত্বের ভিত্তিতে। পরবর্তী কোশ্চেন, সূর্যের শহর গ্রন্থটি কে রচনা করেছেন? সূর্যের শহর গ্রন্থটি রচনা করেছেন টমাজেজা ক্যাম্পানেল্লা। সূর্যের শহর গ্রন্থটি রচনা করেছেন টমাজেজা ক্যাম্পানেল্লা। ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে আসি। 13 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি লেখা আছে, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি কার লেখা? ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থটি লিখেছেন লেনিন।
এই গ্রন্থটির লেখক হলেন লেনিন। তাহলে সঠিক উত্তর সি নাম্বারটি, লেনিন। এই গ্রন্থের লেখক হচ্ছেন লেনিন। পরবর্তী কোশ্চেন, সমাজতান্ত্রিক মতবাদের উৎপত্তি হয় কোথায়? সমাজতান্ত্রিক মতবাদ এটা পৃথিবীর কোন অঞ্চলে উৎপত্তি লাভ করেছিল? এটা উৎপত্তি লাভ করেছে পূর্ব ইউরোপে। পূর্ব ইউরোপের রাষ্ট্র রাশিয়াতে সমাজতন্ত্র উৎপত্তি লাভ করেছে। পরবর্তী কোশ্চেন, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপকটি পড়ি আগে। ভাষা আন্দোলনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ধীরেন্দ্রনাথ দত্ত প্রমুখ বুদ্ধিজীবী গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কোশ্চেন হলো, উদ্দীপকে উল্লেখিত ব্যক্তিগণের মতো রুশ বিপ্লব সংগঠনে কোন সাহিত্যিকের অবদান ছিল? আমরা দেখি রুশ বিপ্লব সংগঠনে কোন সাহিত্যিকের অবদান ছিল। লেনিন, মেক্সিম গোর্কি, তারপরে আছে প্লেখানভ, রাসপুতিন। আচ্ছা, এখানে রুশ বিপ্লবের সময় রাশিয়ান যে সাহিত্যিক রুশ বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তার নাম হলো মেক্সিম গোর্কি। মেক্সিম গোর্কি রাশিয়ান সাহিত্যিক, তিনি রুশ বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 16, রাশিয়ার পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট? আমরা জেনেছি যে রাশিয়ার যে আইনসভা আছে তার নাম হলো ডুমা, এবং রাশিয়ার পার্লামেন্ট এটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট। রাশিয়ার পার্লামেন্টের কক্ষ বা স্তর দুটি। তারপরের কোশ্চেনে আসি আমরা, লেনিন কত সালে মারা যান? লেনিন মারা গিয়েছেন 1924 সালে। লেনিন মারা গিয়েছিলেন 1924 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, লেনিন কাদের নিয়ে লাল রক্ষী বাহিনী গঠন করেছিলেন? লেনিন কাদেরকে নিয়ে লাল রক্ষী বাহিনী গঠন করেন? লেনিন লাল রক্ষী বাহিনী গঠন করেছিলেন, লাল বাহিনী গঠন করেছিলেন শ্রমিকদেরকে নিয়ে। অপশন বি এটা হলো সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, বলশেভিক নেতা লেনিন কখন রাশিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করেন? 1917 সালের 14 সেপ্টেম্বর, 1917 সালের 15ই মার্চ, 1917 সালের 3 এপ্রিল, 1917 সালের 7ই নভেম্বর। সঠিক উত্তর হলো ডি নাম্বারটি, 1917 সালের 7ই নভেম্বর বলশেভিক নেতা লেনিন রাশিয়ার ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তী কোশ্চেন, রাশিয়ায় বিপ্লবী সমাজতন্ত্রী দল বিভক্ত হয় দুটি অংশে। রাশিয়ায় বিপ্লবী সমাজতান্ত্রিক দল দুটি অংশে বিভক্ত হয়, একটি হলো মেনশেভিক আর একটি হলো বলশেভিক। তাহলে সঠিক উত্তর আমরা বলতে পারি 20 সঠিক উত্তর হলো অপশন এ। অপশন এ তে 1 এবং 2 দেওয়া আছে, তাহলে অপশন এ হলো সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, বলশেভিক বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য হিসেবে তুমি নিচের কোনটিকে যুক্তিযুক্ত মনে করো? বলশেভিক বিপ্লবের পর পৃথিবী থেকে রাজতন্ত্র বা রাশিয়া থেকে রাজতন্ত্র বিলুপ্ত হয়েছিল এবং রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটেছিল বা সূচনা হয়েছিল। এরপরে রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। তাহলে রাশিয়ার বলশেভিক বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য হলো রাশিয়াকে সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। তাহলে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা, এটাই হলো বলশেভিক বিপ্লবের প্রধান সাফল্য। পরবর্তী কোশ্চেন, জার কোন দেশের প্রাচীন রাজাদের উপাধি ছিল? রাশিয়ার প্রাচীন রাজাদেরকে জার বলা হতো। রাশিয়ার রাষ্ট্রপ্রধান যারা ছিলেন, প্রাচীনকালে রাজা ছিলেন, তাদেরকে বলা হতো জার। পরবর্তী কোশ্চেন, জমিদারদের নির্যাতন থেকে রাশিয়ার কৃষকদের কে উদ্ধার করেছিলেন? রাশিয়ার কৃষকদেরকে জমিদারদের নির্যাতন থেকে উদ্ধার করেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার। রাশিয়ার কৃষকদেরকে জমিদারদের নির্যাতন থেকে রক্ষা করেছিলেন দ্বিতীয় আলেকজান্ডার। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, বলশেভিক নেতা লেনিন কোন প্রক্রিয়ায় ক্ষমতা গ্রহণ করেছিলেন? লেনিন কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেননি, যুদ্ধের মাধ্যমে না, বৈধ সরকারকে সরিয়ে দিয়ে বা নির্বাচনের মাধ্যমে, এর কোনোটাই না। তিনি ক্ষমতায় এসেছিলেন মূলত বিপ্লবের মাধ্যমে। বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে লেনিন রাশিয়ার ক্ষমতায় এসেছিলেন। পরবর্তী কোশ্চেন, বলশেভিক বিপ্লবের উদ্দেশ্য ছিল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করা, রাজতন্ত্রের পতন ঘটানো। এই তিনটাই ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটি। হ্যাঁ, তিনটাই উদ্দেশ্য ছিল। এরপর 26 নম্বর প্রশ্ন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা কে দেন? বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা যিনি দিয়েছিলেন তার নাম হলো টমাস মুর। তিনি একটা উপন্যাস লিখেছিলেন ইউটোপিয়া নামে। ওই ইউটোপিয়া উপন্যাসে তিনি এমন একটি
সমাজ ব্যবস্থার কথা বলেছিলেন, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সকল মানুষ সমান অধিকার এবং সমান সুযোগ সুবিধা ভোগ করবে। তাহলে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রথম ধারণা দেন টমাস মুর। পরবর্তী কোশ্চেন, কার্ল মার্কসের সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন কিভাবে? কার্ল মার্কস সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন স্বাধীনভাবে মত প্রকাশের কারণে, শ্রমজীবী মানুষকে বিপ্লবের জন্য উদ্বুদ্ধ করার কারণে, বা সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে, নাকি বিভিন্ন গ্রন্থ লেখার মাধ্যমে? কার্ল মার্কস মূলত সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার। সি নাম্বারটি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে আসি আমরা। দ্য গ্রেটনেস অ্যান্ড ডিকাডেন্স অফ রোমান্স, এই গ্রন্থটির রচয়িতা কি? এই গ্রন্থটির রচয়িতা হলো ফরাসি দার্শনিক মন্টেস্কু। ফরাসি দার্শনিক মন্টেস্কু এই গ্রন্থটি লিখেছিলেন, দ্য গ্রেটনেস অ্যান্ড ডিকাডেন্স অফ রোমান্স। পরবর্তী কোশ্চেনে আসি আমরা। পরবর্তী কোশ্চেনটি হলো, একটা উদ্দীপক দেওয়া আছে, একজন নেতা তার দেশে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন জার সরকারের পতন ঘটান এবং তিনি তার দেশে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। উদ্দীপকে কোন নেতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? তাহলে আমরা জানি যে জার সরকার কোথায় ছিল? রাশিয়াতে ছিল। জার সরকারকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে যিনি ক্ষমতায় আসেন তার নাম হলো লেনিন। তাহলে এই উদ্দীপকে লেনিনকে ইঙ্গিত করা হচ্ছে। পরবর্তী কোশ্চেন, লেনিন শান্তি স্থাপনের উদ্দেশ্যে জার্মানির সাথে অপমানজনক কোন সন্ধি স্বাক্ষর করেন? খুব একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন, খেয়াল করো। লেনিন রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের শান্তি বজায় রাখার জন্য জার্মানির সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন, যে চুক্তিটা রাশিয়ার জন্য কিছুটা অপমানজনক ছিল, তারপরেও লেনিন শান্তি বজায় রাখার জন্য সেই চুক্তিটি স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তিটির নাম হলো ব্রেস্ট লিটোভস্কের সন্ধি। ঠিক আছে, ব্রেস্ট লিটোভস্কের সন্ধি। বি নাম্বার সঠিক উত্তর, বি নাম্বার। তারপরে পরবর্তী কোশ্চেনে আসি। 31 নাম্বার কোশ্চেন, ইউটোপিয়াজম মানে কি? ইউটোপিয়াজম এর অর্থটা কি? ইউটোপিয়াজম অর্থ হলো কল্পনাবাদ। ইউটোপিয়া কাল্পনিক, ইউটোপিয়াজম মানে কল্পনাবাদ। পরবর্তী কোশ্চেনে আসি। এবং ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম হলো ফ্রেডারিক হরবার্ট। ফ্রেডারিক হরবার্ট ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম। এর মাধ্যমে আমাদের আজকের সলভ ক্লাসটি শেষ হলো। এরকম ভাবে ধারাবাহিক আমরা আরো সলভ ক্লাস দিয়ে যাব। আমাদের সাথেই থাকো, আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে এবং আমাদের ওয়েবসাইটে সার্বক্ষণিক আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ। এরকম আরো অনেক ক্লাস তোমরা পেয়ে যাবে। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।